গুড ইভিনিং সবাইকে। আজ হলো 14 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, স্ত্রীকে গলা টিপে হত্যা করেছি বলল স্বামী। স্ত্রীকে গলা টিপে খুন করেছি, সায় ছিল বড় বোন ও মাসির। শিলচর শহরের দাস কলোনি এলাকার রহস্যজনকভাবে মৃত্যু হওয়া গৃহবধূ চম্পা দাসের স্বামী মৃত্যুঞ্জয় দাসের এমন বয়ানে চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ মঙ্গলবার পুলিশ আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো আক্ষেপ না করে বলেন, চরিত্র ভালো ছিল না স্ত্রীর, তাই গলা টিপে হত্যা করেছি। শুধু তা নয়, এ ঘটনায় তার বড় বোন মাসিরাও জড়িত বলে জানান। তাদের উস্কানিতে এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেন। তিনি বলেন, খুনের পর পুলিশে আত্মসমর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু পরে বড় বোনের বাড়িতে চলে যান। তিনি আরও বলেন, স্ত্রী তাকে দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট দিয়েছিলেন। এদিকে মৃতের ভাই শশীমোহন দাস বলেন, বিয়ের পর থেকেই চম্পা দাসের উপর নির্যাতন চালানো হতো এবং টাকা না দিলে তাকে মারধর করা হতো। ঘটনার একটি ভিডিও তাদের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বোনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শশীমোহন দাস। উল্লেখ্য, পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল প্রায় 11টা পর্যন্ত চম্পা দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় ছেলে ভুবন দাস বাড়িতে গিয়ে মাকে বিছানায় নিতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মৃত্যুঞ্জয় দাস মূলত শিলকুড়ি বাগানের বাসিন্দা, দাস কলোনিতে ভাড়া থাকতেন। অপরদিকে শাক সবজির মতোই টাকার বিনিময়ে দূরপাল্লার ট্রেনের বার্থ বিক্রি করেন টিটিরা। 1 দশকেরও বেশি পুরনো একটি ঘটনার মামলায় এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিগত দিনগুলিতে বারবার ফাঁকা বার্থ একেবারে বেআইনিভাবে যাত্রীদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে রেলের টিটির বিরুদ্ধে। তেমনই একটি ঘটনার রায় দিতে গিয়ে বিরাট মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। সে সঙ্গে এই ধরনের অপরাধ রুখতে রেলকে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি 2009 সালের ফেব্রুয়ারি মাসের। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা আসছিল তিস্তা তুরসা এক্সপ্রেস। সেই ট্রেনেই 2 জন যাত্রীকে মাদক খাইয়ে সর্বস্ব লুট করে নিয়েছিলেন ডাকাতরা। জানা গিয়েছে, এই ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়েছিল, তবে যিনি বেঁচে গিয়েছিলেন সেই অরুণ চক্রবর্তীকে দীর্ঘদিন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখতে হয়েছিল। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলে জানা যায়, ওই 2 যাত্রীর কামরায় টাকা নিয়ে বার দিয়েছিল টিটি। খোঁজ নিয়ে জানা গিয়েছে, অরুণ চক্রবর্তীরা যে কামরায় ছিলেন সেই S8 কামরায় অর্থের বিনিময়ে 2 জন যাত্রীকে বেআইনিভাবে বসার জায়গা দিয়েছিলেন টিটি। পরবর্তীতে যাত্রাপথে অরুণবাবুদের সঙ্গে আলাপ হয় ওই 2 জনের। জানা গিয়েছে, পরে তাদের মাদক খাইয়ে সব লুট করে নিয়ে চলে গিয়েছিলেন 2 জন দুষ্কৃতী। যদিও পরবর্তীতে ঘটনার তদন্ত শুরু হলে নিম্ন আদালতে সাজাও হয়েছিল 2 দোষীর। অবাক করা বিষয়, ওই 2 দোষী পরবর্তীতে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। বিচারপতি রাধাশেখর মান্তা এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে উঠে সেই মামলা। আর তারপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ট্রেনে ফাঁকা বার্থ পেলেই বাজারের শাকসবজির মতো সেগুলি বিক্রি করেন টিটিরা, যেটা একেবারে অন্যায়। তিস্তা তুরসা এক্সপ্রেসের ওই ঘটনা নিয়ে রায় দিতে গিয়ে বিচারকরা বলেন, টিটিরা যেভাবে টাকার বিনিময়ে বার্থ বিক্রি করেন সেটাই অপরাধের সুযোগ করে দেয়। মূলত এই ঘটনা এবার ভারতীয় রেলকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালতের রায়ের কপি অবশ্যই ইস্টার্ন রেলওয়ের ম্যানেজার এবং অন্যান্য রেল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে দেশের অতি গরিব রেশন গ্রাহকের মুখের গ্রাসকি এবার কেড়ে নেবে নরেন্দ্র মোদী সরকার। তুলেই দেওয়া হবে কি অন্তদয়া অন্ন যোজনা, এই প্রশ্ন উঠছে। কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ, উল্লিখিত আইনের 3 নম্বর দ্বারা সংসদে বিল আনছে সরকার। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জেরে তা এক প্রকার অনায়াসেই বুটাবুটিতে পাশ হয়ে যাবে। ফলে কমে যাবে দেশের প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের রেশনের চাল গমের বরাদ্দ। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে জেলা থেকে মুক্তির কোনো দিশা গত কয়েক বছরে দেখা যাচ্ছে না, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংকও। বিশেষত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে রেশনের মাধ্যমে খাদ্যের অধিকারী প্রান্তিক মানুষের একমাত্র সহায়। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আনা খাদ্য সুরক্ষা আইনের ভিত্তিতে গণবন্টন ব্যবস্থায় রেশন দোকানের মাধ্যমে
দুই শ্রেণীর নাগরিক বিনামূল্যের খাদ্যশস্য পেয়ে থাকেন। প্রায়োরিটি হাউসহোল্ড অর্থাৎ পিএইচএইচ এবং অন্তোদয়া অন্ন যোজনা অর্থাৎ এএওয়াই প্রথম ক্ষেত্রে চাল গম মিলে ব্যক্তি পিছু মাসে 5 কেজি, অন্তোদয়ে পরিবার পিছু মাসে 35 কেজি, তা সে পরিবারে যত সদস্যই থাকুন না কেন। আইন সংশোধন করে এবার এই পরিবার পিছু 35 কেজি চাল গম দেওয়ার ব্যবস্থাটাই বন্ধ করতে চলেছে মোদী সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে মাসে দেওয়া হবে মাত্র 7 কেজি ব্যক্তি পিছু, অর্থাৎ কোনো পরিবারে যদি 4 জন সদস্য থাকেন তাদের প্রাপ্ত চাল গমের পরিমাণ এক ধাক্কায় 7 কেজি কমে যাবে। আর 3 জন থাকলে রেশন কমবে 14 কেজি। আবার এমন নয় যে কোনো পরিবারে যদি 7 জন সদস্য থাকেন তাহলে তারা 49 কেজি চাল গম পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সীমা বেঁধে দেওয়া হবে সেই 35 কেজিতেই, অর্থাৎ তখন ব্যক্তি পিছু হিসেবে বরাদ্দ বাড়াবে না সরকার। সেই মতোই আনা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা সংশোধন বিল 2026। মোদী সরকারের যুক্তি হলো পিএইচএইচে যদি একজনের জন্য 5 কেজি বরাদ্দ হয় তাহলে অন্তদয়ে নয় কেন। মন্ত্রকের গোপন নোটের ভিত্তিতে 2025 সালের 11 সেপ্টেম্বর বর্তমানে মোদী সরকারের এই উদ্যোগের খবর প্রকাশ হয়েছিল। খাদ্য মন্ত্রক এখন সরকারিভাবে এই আইন সংশোধনের কথা জানিয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে। তা নিয়ে সরকারের বিরোধিতা করছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। বলেছেন এটি জনবিরোধী, গরিব বিরোধী। এতে কেন্দ্রের খাদ্যশস্য বিতরণ করে রেশন দোকানদাররাও যে কমিশন পায় তা কমে যাবে, উপার্জনে আঘাত আসবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। অপরদিকে সুপ্রিম কোর্টে বছরের পর বছর ধরে বিচারাধীন থাকা পুরনো মামলার জট কাটাতে বড় উদ্যোগ নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় 800টি দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 4টি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন আংশিক কার্যদিবস শেষ হওয়ার পর সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলেই এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। প্রধান বিচারপতির মতে বিচার শুধু দেওয়াই যথেষ্ট নয়, তা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সম্পন্ন হওয়া সমান গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, প্রতিটি পুরনো বিচারাধীন মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন মানুষ যারা বছরের পর বছর, কখনো বা কয়েক দশক ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। মামলার বয়স কখনোই সেটিকে উপেক্ষা করার কারণ হতে পারে না। তাই সবচেয়ে পুরনো মামলাগুলিকে অগ্রাধিকার দিয়ে শুনানির ব্যবস্থা করা হচ্ছে, যাতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলিও নিয়মিত বিচারিক নজরদারির আওতায় আসে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে 13 জুলাই থেকে নতুন রুস্টার কার্যকর হয়েছে। বিচারপতি পি.কে. মিশ্র ও বিচারপতি এস.বি.এন. ভাট্টির নেতৃত্বাধীন 2টি ডিভিশন বেঞ্চ প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কেবলমাত্র পুরনো দেওয়ানি মামলার শুনানি করবে। একইভাবে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার নেতৃত্বাধীন আরও 2টি ডিভিশন বেঞ্চ ওই 3 দিন সবচেয়ে পুরনো ফৌজদারি মামলাগুলির শুনানি করবে। অপরদিকে চা শ্রমিকদের কাজের সময়সূচি সংশোধনের সিদ্ধান্ত সময় উপযোগী বললেন বিধায়ক রাজদীপ গোয়ালা। দাবদাহের ফলে 8টার পরিবর্তে সকাল 6টা থেকে কাজ শুরুর বিজ্ঞপ্তি সরকারের। দাবদাহের ফলে বাগান শ্রমিকদের কাজে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এজন্য কাজের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সকাল 8টার পরিবর্তে এখন থেকে 6টায় শুরু হবে কাজকর্ম। চা শ্রমিকদের কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকারের এমন উদ্যোগ ও তৎপরতার জন্য মুখ্যমন্ত্রী সহ শ্রমমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। রাজদীপ গোয়ালা জানান, সকাল 8টা থেকেই শুরু হয় চা বাগান শ্রমিকদের কাজ, চলে বিকেল 4টা পর্যন্ত। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ফলে নানা অসুবিধার মধ্যে পড়েন শ্রমিকরা। তাদের কথা চিন্তা করে সরকার 6টা থেকে প্রতিটি বাগানে কাজকর্ম শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সোমবার। লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল আমিন এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে এখন থেকে প্রতিদিন 6টা থেকে শুরু হবে বাগান শ্রমিকদের চা পাতা তোলার কাজ। জয়দীপ এও জানিয়েছেন, এই বিজ্ঞপ্তি গোটা রাজ্যের জন্য কার্যকর হলেও কোনো বাগানে যদি তাপ প্রবাহের কোনো অসুবিধা না হয়, এতে বাগান কর্তৃপক্ষ এবং বাগান পঞ্চায়েত মিলে পুরনো সূচি অনুযায়ী কাজকর্ম পরিচালনা করতে পারে। তবে শ্রমিকদের স্বার্থে এবং তাদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আসাম সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উদারবন্দের বিধায়ক। রাজদীপ বলেন, বাগান শ্রমিকদের উন্নয়নের কথা চিন্তা করে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে।
আগামীতেও সরকারের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, চা শ্রমিক ভাই বোনদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলমান তাপ প্রবাহের প্রেক্ষাপটে আসামের সকল চা বাগানে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সংশোধিত কর্মঘণ্টা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী এবং শ্রম ও চা জনজাতি কল্যাণ মন্ত্রী রামেশ্বর তেলী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।